সম্মানিত দর্শক, সুস্বাস্থ্য বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আসসালামু আলাইকুম। আজ আমি অ্যাজমা সম্পর্কে কিছু বলবো। অ্যাজমা বা শ্বাসকষ্ট আমাদের শ্বাসনালীর ভিতরে একটা প্রদাহ, এটা যা বারবার করে প্রদাহ হতে থাকে, ফলে শ্বাসনালীর ভিতরে আমাদের শরীরের যে ইমিউন সিস্টেমের সঙ্গে একটা রিয়াকশন, হাইপার রিঅ্যাক্টিভিটি, এর কারণে শ্বাসনালীর ভিতরে যে ছিদ্র, এই ছিদ্রটা কমে যায়, ফলে অক্সিজেন আদান প্রদান সমস্যা হয়, এর ফলে শ্বাসকষ্ট হয়। চামড়ার ভিতরে যদি অ্যালার্জিক রিয়াকশন হয়, যেমন চামড়াটা ফুলে যায়, এটা কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা আর্টিকেরিয়া বলে। কিন্তু যখন এই অ্যালার্জিটা শ্বাসনালীর ভিতরে হয়, তখনই সেটা আমরা অ্যাজমা বলি। অ্যাজমা বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টরের মাধ্যমে এটা হয়ে থাকে, মাল্টিফ্যাক্টোরিয়াল। কিছু কিছু ক্ষেত্রে জন্মগত পিতামাতা যে কোনো একজন বা তাদের পরিবারের দাদা দাদি নানা নানি যদি হয়, সেক্ষেত্রেও অ্যাজমা বংশগতভাবে আসতে পারে। কিন্তু মাল্টিফ্যাক্টোরিয়াল বিভিন্ন ট্রিগারিং ফ্যাক্টর যা অ্যাজমাকে সবসময় উদ্দীপ্ত করে এবং অ্যাকুট অ্যাটাক অ্যাজমা হতে পারে। আমাদের বাড়িতে যদি উলি এনিমেল, যে সমস্ত এনিমেলের গায়ে অতিরিক্ত পশম, এই পশমগুলো যদি আমাদের শ্বাসনালীর ভিতর দিয়ে যায়, তাহলে হতে পারে। যদি ফুল যখন আমরা শুকি, ফুলের রেণু, এগুলো পোলেন ডাস্ট যদি আমাদের শ্বাসনালীর ভিতরে যায়, সেক্ষেত্রেও হতে পারে। আমাদের বাসায় যে সমস্ত কার্পেট, জানলার পর্দা এবং ফ্লোরে যে সমস্ত কার্পেট, এই কার্পেটের ভিতরে মাইটস নামক এক জীবাণু থাকে, যা আমাদের শ্বাসনালীতে এই অ্যালার্জি তৈরি করে। শিশুদের খেলনা, যেগুলো বিভিন্ন উলি সাবস্টেন্স থাকে, সেই সাবস্টেন্সগুলো দিয়েও অ্যাজমা তৈরি করতে পারে। কিছু খাবার যেমন ইলিশ মাছ, ডিম, বাদাম, চিংড়ি মাছ, বেগুন, এগুলো আমাদের শরীরে অ্যালার্জি তৈরি করতে পারে। বাসায় যখন মসকিটো স্প্রে দেওয়া হয়, এই বডি স্প্রে, এগুলো থেকে বা কয়েল যখন জ্বালানো হয়, এগুলো থেকেও আমাদের হইতে পারে। যদি বিভিন্ন মাইটস, তেলাপোকা, সারপোকা এবং ধূমপান, এটা আমাদের বাসায় যদি থাকে, অবশ্যই এখানে ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে অ্যাজমা বা শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে। তা আমাদের শ্বাসকষ্ট হচ্ছে কিনা, অক্সিজেন লেভেল কত, পালস অক্সিমিটারের মাধ্যমে আমরা জানতে পারি। পালস অক্সিমিটারের মাধ্যমে যখন জানলাম অক্সিজেন কম, সেক্ষেত্রে আমরা পিক এক্সপেক্টর ফ্লোমিটার, পিক ফ্লোমিটার একটা বাঁশির মতো যন্ত্র, যেটা আমরা বেলুন যেমন ফুলাই, বাঁশি বাজাই, এভাবে যদি ফু দিই, তাহলে আমাদের কতটুকু পরিমাণ আমাদের লাংস অক্সিজেন বের করে দিতে পারছে, কার্বন ডাইঅক্সাইড এর আদান প্রদান কতটুকু হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। এবং এই ক্ষেত্রে আমাদের যদি অক্সিজেন লেভেল কমে যায়, 90 এর নিচে কমে যায়, অবশ্যই অতি দ্রুত এই স্পেসারের মাধ্যমে আমাদেরকে নেবুলাইজেশন নিতে হবে। নেবুলাইজার মেশিনের মাধ্যমে আমরা নিতে পারি। যদি অ্যাকুট অ্যাটাক বা অ্যাজমা এমন যদি হয়, 90% বেশি অক্সিজেন কমে যায়, বুকে এমন সাই সাই শব্দ হচ্ছে, বুকের পাঁজর ভিতরে ঢুকে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অতি দ্রুত যে কোনো বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অথবা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে আমরা যেতে পারি। এবং সেক্ষেত্রে অক্সিজেন লেভেল কমে গেলে আমাদের জিহ্বা, ঠোঁট নীল আকারের ধারণ, নীল রঙের ধারণ করতে পারে, কানের লতি এবং চেহারার ভিতরে একটা অক্সিজেন যে কম, তারই একটা প্রভাব ফুটে উঠবে। ইনহেলার নেওয়ার সময় আমাদের ইনহেলারটা 4 বার ঝাঁকাতে হবে। ওর ভিতরে যে ওষুধ আছে সেটা ভালো করে মিশাতে হবে। মিশানোর পর সমস্ত শ্বাস বের করে দিয়ে ইনহেলারটা নিয়ে 30 থেকে 50 সেকেন্ড শ্বাস বন্ধ করে রেখে, এটা সঠিকভাবে ইনহেলারটা আমাদের শরীরের ভিতরে যাতে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। যদি আপনার অ্যাজমা সঠিকভাবে কন্ট্রোল হয় বা হচ্ছে না, সেটা আমরা পিক ফ্লোমিটারের মাধ্যমে দেখতে পারবো। যদি সঠিকভাবে কন্ট্রোল হয়, তাহলে গ্রিন, ইয়েলো যদি পার্শিয়ালি, এবং রেড মানে কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের অতি দ্রুত বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে এবং সঠিক
পদ্ধতি গ্রহণ করতে হবে। প্রতিদিন অ্যাজমা একটা ডায়েরি আমাকে মেনটেন করতে হবে, যে কাশি কখন হচ্ছে, শ্বাসকষ্ট কখন হচ্ছে, বুকের ভিতরে বাঁশির মতো শব্দ কখন হচ্ছে। এর মাধ্যমে অ্যাজমা কন্ট্রোল টেস্ট বলে, যেটা আমরা বুঝতে পারবো যে অ্যাজমা কতটুকু কন্ট্রোল হচ্ছে। অ্যাজমা কন্ট্রোল টেস্টের মাধ্যমে আমরা যখন যে কোনো বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব, ওনারা সঠিকভাবে নির্ণয় করবেন যে ওষুধ কতটুকু ইফেক্টিভ হচ্ছে না ইফেক্টিভ হচ্ছে না। শুধু যে অ্যাজমা ইনহেলার ইউজ করছে কিন্তু ইমপ্রুভ হচ্ছে না, অতি দ্রুত ডাক্তারের কাছে যেতে হবে। আমরা দুই ধরনের ইনহেলার ইউজ করি, ভেন্টুলিন যেটা সালবিউটামল, অ্যান্ড ফ্লেক্সিটাইড স্টেরয়েড ইনহেলার, এবং মন্টিলিউকাস্ট যেটা অ্যালার্জি কমানোর জন্য প্রতিদিন বিকালে একটা করে মন্টিলিউকাস্ট, শিশুদের জন্য 4 মিলিগ্রাম, বড়দের জন্য 10 মিলিগ্রাম খেতে হবে। এবং যখন অ্যাকুট অ্যাটাক হবে, প্রথম 3 দিন প্রেডনিসোলোন ওরাল হিসেবে ব্যবহার করতে হবে। বিভিন্ন অ্যাজমা গাইডলাইন রয়েছে, ব্রিটিশ থোরাসিক সোসাইটির গাইডলাইন অনুযায়ী যে পিক ফ্লো মিটার যদি 80% হয় তাহলে গুড কন্ট্রোল, 50 থেকে 75 মডারেট, এবং 30 থেকে 50 অ্যাকুট সিভিয়ার অ্যাটাক, এবং 33-এর নিচে যদি পিক ফ্লো মিটারে আমরা পাই, লাইফ থ্রেটেনিং অ্যাজমা বলে। অতএব আমাদের অতি দ্রুত হাসপাতালে যেয়ে আমাদেরকে চিকিৎসা গ্রহণ করতে হবে। এবং 5 বছরের নিচে বাচ্চা যাদের স্টেপ 1, 2, 3, 4, স্টেপ 1 শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, এবং স্টেপ 2 মন্টিলিউকাস্ট ইনহেল স্টেরয়েড, বোথ মন্টিলিউকাস্ট অফ ইনহেল স্টেপ 3, স্টেপ 4, আমাকে অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং 5 থেকে 12 বছর স্টেপ 1 শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট, স্টেপ 2 ইনহেল স্টেরয়েড, স্টেপ 3 বিটা লং অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট অ্যান্ড স্টেরয়েড ইনহেলার 400 মাইক্রোগ্রাম, এবং মন্টিলিউকাস্ট। স্টেপ 4 ইনহেল স্টেরয়েড 800 মাইক্রোগ্রাম পার ডে, ইনক্রিজ দ্য ডোজ। এবং স্টেপ 5 তাকে অবশ্যই একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। এবং 12 বছরের উপরে যাদের শর্ট অ্যাক্টিং বিটা অ্যাগনিস্ট যেটা সালবিউটামল, স্টেপ 2 স্টেরয়েড ইনহেলার, স্টেপ 3 হাইয়েস্ট ডোজ অফ স্টেরয়েড ইনহেলার এবং মন্টিলিউকাস্ট অর থিওফাইলিন, স্টেপ 4 ইনহেলড স্টেরয়েড 2000 মাইক্রোগ্রাম, মন্টিলিউকাস্ট অথবা থিওফাইলিন অথবা বিটা অ্যাগনিস্ট ট্যাবলেট। স্টেপ 5 তাকে অবশ্যই একজন বক্ষব্যাধি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যানাবলিক স্টেরয়েড যেটা স্টেরয়েড ইনহেলার, এটা প্রি পিউবার্টাল হাইট এবং বনি এপিফাইসিস ক্লোজ করতে পারে, ফাইনাল হাইট একটু রিডাকশন হতে পারে। সালবিউটামল অনেক সাইড ইফেক্ট আছে, তার ভিতরে একটা হলো যে তার যদি হার্টের কোনো সমস্যা থাকে তাহলে সালবিউটামল তার প্রলং কিউটি ইন্টারভাল করতে পারে, ট্যাকিকার্ডিয়া হবে, বুক ধড়ফড় করতে থাকবে। এক্ষেত্রে আমাদের সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে। পটাশিয়াম লেভেল কমে যাবে এবং তার সমস্ত শরীর দুর্বল লাগতে পারে, মাথা ঘুরতে পারে, মাথা ড্রাউজিনেস হতে পারে। তো সেক্ষেত্রেও আমাদের সরাসরি ডাক্তারের কাছে পরামর্শ নিতে হবে।